বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। তখন আমি ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর তার ওই আচরণের ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের বাজিমাত করতে শুরু করেছে। আমি তো তার এইসব দেখে পরে অবাক। তারপর আমি তাকে বললাম, বোন, তুই আমার সাথে এসব কি করতেছিস? তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? আমি তোর আপন বড় ভাই হই। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন কি যেন এক পুঞ্জীভূত সুখ পাওয়ার আশায় আরও বেশি পাগলামি করছে। হোটেলের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি শত না করার পরেও সে কোনোভাবে আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা সুযোগ ধাক্কা মেরে ফেলে দিয়ে ও আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি আদনান। আমার বয়স 25 বছর। আমি পড়ালেখা শেষ করে একটি কর্পোরেট অফিসে জব করছি। আমার বাড়ি শায়েস্তাগঞ্জ। আমি ঢাকায় থাকি। আমার ফ্যামিলিতে আমি বাবা মা আর ছোট বোন রিঙ্কি, ওর বয়স 60। ওই বছর এসএসসি দেবে। বাবা বিজনেস করেন আর মা গৃহিণী। এবার আসি আসল কথায়। আমার সামনে ঈদের ছুটি, তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। সবার জন্য কেনাকাটা করলাম। বোনের জন্য 2-3টা পিস ও একটা সুন্দর বোরকা কিনলাম। তো কেনাকাটা শেষ। ট্রেনের টিকিট আগেই কাটা ছিল, তাই ঈদের 3 দিন আগে বাড়ি রওনা দিলাম। ও একটা কথা, আমি প্রায় 1 বছর পর বাড়ি যাচ্ছি। চাকরিতে জয়েন হওয়ার পর আর বাড়ি যাওয়া হয়নি, তাই সবার জন্যই কম বেশি কেনাকাটা করেছি, বিশেষ করে আমার আদরের ছোট বোন রিঙ্কির জন্য। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে অবশেষে বাড়ি পৌঁছলাম। কারণ শায়েস্তাগঞ্জ শহর থেকে অনেক ভিতরে গ্রামে আমাদের বাড়ি। বাড়ি পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেল। বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমিয়ে গেছে। আম্মুকে ডেকে তুললাম। তারপর খাওয়া শেষ করে আমিও ঘুমিয়ে গেলাম। অনেক রাত, তাই আর রিঙ্কিকে ডাকলাম না। সকাল 6টায় দেখি ছোট বোন রুমকি ডাকাডাকি শুরু করেছে। রুমের দরজা খোলা ছিল, তাই ও বিছানার পাশে গিয়ে ডাকছে। ও ডাকছে আর বলছে, ভাইয়া, আমার গিফট কোথায়? আমি ঘুম ঘুম চোখে বলছি, যা এখন, পরে নিস, এখন ঘুমাতে তো। কিন্তু ও নাছোট বান্দা, ও গিফট না নিয়ে যাবেই না। তাই আমার গায়ের কথা ধরে টান দিয়ে কাঁথা নিয়ে গেছে। আমি লাফ দিয়ে উঠে দেখি আমার পরনের অবস্থা খারাপ। আমার তো লজ্জা অবস্থা খারাপ। আর এদিকে ও খিলখিল করে হাসছে আমাকে এই অবস্থায় দেখে। আমি তাড়াহুড়া করে বিছানার পাশ থেকে উঠলাম আর ভালো করে ওর দিকে তাকালাম। ওকে যেন আমি চিনতে পারছি না। এই 1 বছরে এত বড় হয়ে গেছে, একেবারে অচেনা লাগছে। তার রূপ এবং সৌন্দর্য যেন উপচে পড়ছে। আমি এতদিন পর আমার আদরের বোনকে দেখছি, যেন অচেনা এক পরী আমার ঘরে এসেছে। শেষে ওর ডাকে আমার ধ্যান ভাঙল। লিনকি বলল, এই ভাইয়া, কি দেখছিস অমন করে? মনে হচ্ছে আমাকে কোনোদিন দেখিসনি। আমি বললাম, ও হ্যাঁ, আসলে তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে তো চিনতেই পারছি না। লিনকি বলল, ভাইয়া, তুই আমাকে পরে মন ভরে দেখিস। আগে আমার জন্য কি এনেছিস তা বের কর। আমি বললাম, ওহ, দিচ্ছি দাদা। এই বলে আলমারি থেকে ওর জামা আর বট কাটা ওকে দিলাম। ও তো মহা খুশি। খুশিতে আমাকে এক অদ্ভুতভাবে ধরল। ওর এই অদ্ভুতভাবে ধরাতে আমার অবস্থা খুব খারাপ হতে লাগল। কিছুক্ষণ পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুম থেকে বের হয়ে সকালের নাস্তা করলাম।
নাস্তা করে রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম এমন সময় রিঙ্কি এসে বলল, ভাইজাগে আমাকে নিয়ে চা বাগানে ঘুরতে যেতে হবে। আমি বললাম ওকে যাব। তারপর ঈদের আগের 2 দিন আমরা ভাই বোন মিলে অনেকক্ষণ শুটিং করলাম। ঈদের দিন আমরা ভাই বোন মিলে ঘুরতে বের হলাম। লিনকি বলল, অনেক দিন জাফলং যাওয়া হয়নি, চল আমরা জাফলং যাই। আমি বললাম, যাচ্ছিলাম তো অনেক দূর, আমরা একদিনে ফিরে আসতে পারবো না। রিঙ্কি বলল, আমি জানি না, আমাকে নিয়ে যেতে হবে ভাইয়া। কিভাবে নিয়ে যাবে আমি জানি না, দরকার হলে ওখানে হোটেলে এক রাত থাকব। সমস্যা কি, আমরা তো আপন ভাই বোনই। প্লিজ ভাইয়া, তুমি না করো না। আমি বললাম, আচ্ছা আম্মুকে বল, যদি যেতে দিই তাহলে চল। আমার ছোট বোন রুমকি অনেক চালাক, সে কৌশলে আম্মুকে ম্যানেজ করে ফেল। তারপরের দিন আমরা ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে। যেতে যেতে দুপুর হয়ে গেল। ওখানে গিয়ে আগে থাকার ব্যবস্থা করতে হবে, যেহেতু গিয়ে ওখান থেকে দিনে দিনে আসা যাবে না। আমরা দুজনে মিলে হোটেল খুঁজতে লাগলাম। অবশেষে একটা রুম পেলাম, তাও সিঙ্গল। কি আর করা, ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসেছে, তাই সব বুকিং। এজন্য সিঙ্গল রুম তাই নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হলাম ঘুরতে। রিঙ্কি এমন পোশাক পরেছে যা দেখে সবাই শুধু ওর দিকে হা করে তাকিয়ে থাকে। আমার খুব রাগ হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না। এর মধ্যে এক ছেলে আর এক ছেলেকে বলছে, দেখলে এমন একখান জিনিস চাইছে। আমার বন্ধু অনুমোদনের কপালটা কি ভালো। এই শুনে আমি রেগে ওদের কাছে যেতে চাইলে রিঙ্কি আমাকে বাধা দিল। তারপর আমরা ভাই বোন অনেক মজা করে ঘুরলাম। সারাদিন ঘুরে হোটেলে ফিরলাম সন্ধ্যায়। তারপর আমরা ভাই বোন মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে বের হলাম। আমাদের সাথে পাশের রুমের সদ্য বিবাহিত স্বামী স্ত্রী জুটি বের হল। তারা আমাদের ডাক দিয়ে বলল, আপনারাও কি হাঁটতে বের হচ্ছেন? লিনকি বলল, হ্যাঁ। আপনারা? উনারা বলল, হ্যাঁ। আমরা বের হলাম। ছেলেটা বলল, চলুন না, আমরা একসাথে হাঁটি, এলাকাটা তো পরিচিত, লোক বেশি হলে ভয় লাগবে না। আমরাও রাজি হলাম। তারপর গল্প করতে করতে তাদের সাথে পরিচিত হলাম। ছেলেটার নাম হলো সিয়াম আর মেয়েটার নাম রাইসা। হঠাৎ করে রাইসা বলে উঠল, আপনাদের না দুজনের খুব মানিয়েছে। আমি তো ভেবে ছ্যাঁকা খেয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। তখন লিঙ্কি বলল, আপনাদের খুব মানিয়েছে, গত মাস হয়েছে আপনাদের বিয়ে হয়েছে। তখন সিয়াম বলল, 3 মাস। তারপর সিয়াম বলল, আপনাদের কতদিন হল বিয়ে হয়েছে? আমি কিছু বলতে যাব, তখনই ছোট বোন রিমকি বলে উঠল, এই তো কিছুদিন। আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার বোন এসব কি বলছে? তখন সিয়াম বলল, তাহলে তো আপনারা একদম পারফেক্ট টাইমে হানিমুনে এসেছেন। কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। আসলে অফিস থেকে ছুটি ম্যানেজ করতে করতে 3 মাস পেরিয়ে গেল। তারপরে রাইসা বলা শুরু করল, আপনাদের কি প্রেমের বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ? লিনকি বল, প্রেমের বিয়ে। এদিকে আমার রাগে গাছ বলছে, রিঙ্কি কেন সত্যি বলছে না? লিনকি কেনই বা ওদের সাথে এত নাটক করছে? হাতে হাতে রাত 9:30 বেজে গেল। তখন আমরা সবাই আবার হোটেলে ফিরে আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম সবার জন্য। তখন রাইসা বলে উঠল, গুড নাইট, হ্যাপি হানিমুন। মজা করে টাইমগুলো কাটান, এই টাইম আর ফেরত পাবেন না। হুমকিও কম যায় না। সে বলে উঠল, আপনারাও মজা করুন, আমরা তো আজ রাতভর মজাতেই থাকব। আমি রুমে ঢুকে রিঙ্কিকে বলতে শুরু করলাম, রিঙ্কি তুই এসব কি শুরু করেছিস? আমরা ভাই বোন, তুই কি সব ভুলে গেছিস? লিঙ্কি বলল, ভাইয়া কি করব বল। ওরা এমনভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারিনি। ভাবলাম 2-1 কথা বলে আলাদা হয়ে যাব, বা এমন পর্যায়ে পড়ে গেলাম যে আর বলার সুযোগই পেলাম না। এখন আর কি করা, এখানে 23 দিন না হয় আমরা স্বামী স্ত্রী হয়ে কাটিয়ে দেই। আমি বললাম, মানে তুই কি বলছিস? লিঙ্কি বলল, আরে ভি, আর সত্যি সত্যি তোকে আমার স্বামী হতে বলছি না, অভিনয় করতে বলছি ওদের সামনে। আমি বললাম, ওহ, তাহলে শেষ পর্যন্ত আপন বোনের স্বামী হতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার বউ।
লিনকি বলল, ছি ভাই যা। তুই কি বলছিস? আমি অভিনয় করতে বলছি, বাস্তবে হতে বলিনি। আমি বললাম, ওই আর কি, ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা। কালকে অভিনয় করব। তারপর আমরা ভাই বোন ঘুমিয়ে গেলাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। তখন আমি ঘুমে বিভোর। আমি ভাবছি, হয়তো আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর তার ওই আচরণের ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের বাজিমাত করতে শুরু করেছে। আমি তো তার এইসব দেখে পরে অবাক। তারপর আমি তাকে বললাম, বোন, তুই আমার সাথে এসব কি করতেছিস? তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? আমি তোর আপন বড় ভাই হই। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন কি যেন এক পুঞ্জীভূত সুখ পাওয়ার আশায় আরও বেশি পাগলামি করছে। হোটেলের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি শত না করার পরেও সে কোনোভাবে আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা সুযোগ ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সে যেন একেবারে পাগল, মানে একেবারে উন্মাদ হয়ে গেল। আমার ছোট বোনের যে এত কৌশল তা আমি জানতাম। 10 মিনিটের মাথায় আমার ঘুমন্ত আর নিস্তেজ অবস্থায় তাকে এমন করে দিল। আমার কাছে মনে হলো যেন আমি আর কোনোভাবে থাকতে পারছি না। তার অসম্ভব কৌশলের জাদু পেয়ে আমি তো প্রায় উন্মাদ হয়ে গেছি। শেষমেশ আমার এমন অবস্থা হল, তখন আমি বন্ধুরা সেই বিষয়টা আর ভাবার কোনো সুযোগ পেলাম না যে কে ভাই কে বোন। তখন শুধু মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা, পাশে থাকা মেয়েটিকে আপন করে পাওয়ার। কিন্তু মেয়েটি যে আমার আপন বোন তা আমার মাথায় নেই। এই সময় বন্ধুরা এমন অবস্থা হয়, তখন কোনো কিছু বোঝার অবস্থা থাকে না। আমারও ঠিক সেই রকমই হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমি মোমো, আর আমার পাশে যান আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। সেই আগুনের তাপে আমার সমস্ত কিছু গলে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। বারবার কেঁপে উঠছে আমার গা। আমিও তখন অজানা কোনো সুখের আশায় আমার ছোট বোনের সাথে তাল দিতে শুরু করলাম। সে আমার তাল পেয়ে মনে করল তার হাতে স্বর্গ এসে ধরা দিয়েছে। তখন আমি অনুভব করলাম যা হবার হবে। এখন যে কঠিন সময় আমার কাছে এসেছে তার মোকাবেলা আমাকে করতে হবে। ছোট বোনের কাছে কোনো কিছুতেই আমাকে পরাজিত হতে দেওয়া যাবে না। তারপর আমি চরমভাবে নেমে গেলাম। যদিও আমার ছোট বোন আমার চাইতে আরও 1 বছরের ছোট, প্রথম আমি ভাবছি হয়তো সে আমার সাথে কুলিয়ে উঠতে পারবে না। তারপর আমি যা দেখলাম তাতে তো আমি পুরোই অবাক। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা একনাগাড়ে প্রদর্শন করার ফলেও সে বিন্দু পরিমাণ ক্লান্ত হয় নাই। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর কোনো এক রূপকথার রাজ্য থেকে মনে হলো আমরা পৃথিবীতে ফিরে এসেছিলাম। বন্ধুরা, তারপরেও সেখানে আরও 2 দিন থেকেছিলাম। আর সেই 2 দিনেও আমার ছোট বোনের সাথে আমার এই রকমই হয়েছিল। বন্ধুরা, ঘটনাটি আমার অতীতের একটি অপ্রত্যাশিত ঘটনা, যা হয়তো তোমরা বিশ্বাস করবে না, তারপরেও সত্যিই তাই। বন্ধুরা, পৃথিবীতে হয়তো এরকম কিছু ঘটনা ঘটে যা কখনো বিশ্বাসের অযোগ্য বলে মনে হয়, তারপরে ওই সমস্ত ঘটনা বাস্তব। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, যখন কোনো ছেলে অথবা মেয়ে সাবালক হয় তখন প্রত্যেকটা মানুষ, মানে ভাই হোক, বোন হোক বা বাহক বা অন্য যে কেউ হোক, তাদের সকলের স্বাধীনতা থাকা প্রয়োজন। একসাথে বসবাস করা, একসাথে থাকা, সব কিছু থেকে পৃথক থাকাই উচিত। এতে করে মানুষের চাহিদা কম থাকবে। তাহলে হয়তো এরকম ধরনের নিষিদ্ধ দুর্ঘটনা আমাদের সমাজে কম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সমাজে যে সমস্ত লোকেদের এরকম ধরনের মন মানসিকতা, তাদের প্রত্যেকেরই চরিত্রটা সংস্কার করা প্রয়োজন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এরকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও
তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।